কে গল্প রচনা করছিল? ওমকার গুপ্তা, যে নিরুদ্দেশ ছিল আজ যার অচেনা চেহারা সামনে আসছিল, নাকি তার স্ত্রী নন্দিনী গুপ্তা, যে মিসিং কমপ্লেন দায়ের করেছিল? আর এই সবকিছুর মধ্যে মনীষা চন্দ্র কে ছিল আর কি ছিল তার ভূমিকা? প্রথম থেকে তোলাবাজির কেস বলে মনে করে আসা এই ঘটনার আসল রং কি ছিল? হ্যাঁ হ্যালো। বড্ড বেশি ঝামেলা করছে, মেরে ফেলো। একটা খুনের নির্দেশ দেওয়া হয়েছিল। নিরুদ্দেশ ওমকার গুপ্তার জীবন কি বিপদের মধ্যে ছিল, নাকি কাহিনীতে আরো একটা অনেক বড় টুইস্ট অপেক্ষা করছিল? এসপি সাহেবের অর্ডার হলো শহরের সমস্ত এন্ট্রি পয়েন্টে নজরদারি করতে হবে। কোনো ব্যক্তিকে সন্দেহজনক মনে হলে অবশ্যই তাকে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করুন। এই অর্ডারটা একটা হাই অ্যালার্ট অর্ডার। সমস্ত ইউনিটকে বলা হচ্ছে হাই অ্যালার্ট। আবার বলছি, কাউকে সন্দেহ হলেই জিজ্ঞাসাবাদ করুন। ওভার অ্যান্ড আউট। সিনহা গত 2 ঘন্টা ধরে সব এলাকায়, মানে যেখানে যেখানে সম্ভব, সব জায়গায় পুলিশ পোস্টিং দিয়ে দিয়েছি। যথেষ্ট নয় চৌহান, পেট্রোলিং বাড়িয়ে দাও, খোঁচোদের অ্যাক্টিভেট করো, পুরো ফোর্স লাগিয়ে দাও। স্যার, সমস্ত এলাকা জুড়ে পেট্রোলিং চালু করে দেওয়া হয়েছে, এখনো সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। স্যার 4 ঘন্টা হয়ে গেছে, কিন্তু এখনো কেউ অ্যারেস্ট হয়নি। মনীষা আর নকল প্রকাশ মিশ্রের ফোন নাম্বার লোকেশনকে পিন পয়েন্ট করা হয়েছে? এখনো হয়নি স্যার। এটা হচ্ছেটা কি সিনা? আমাদের কাছে খবর রয়েছে যে একটা মার্ডার হতে চলেছে, আর আমরা এখানে বসে বসে আঙুল চুষে যাচ্ছি। হ্যাঁ রফিক, স্যার এইমাত্র দেখলাম মনীষার ফোনে নকল প্রকাশের নামে ফোন যাচ্ছে। প্যাচ করছি। কাজ হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে কাজ। মেরে দিয়েছি সালাকে। সালা আমারও হাত কেটে দিয়েছে, অনেকটা রক্ত বেরিয়ে গেছে। এক্ষুনি ওষুধ লাগিয়ে নাও। হ্যাঁ ঠিক আছে, চিন্তা করো না। আর লাশ? লাশ পুকুরে ফেলে দিয়েছি, মাছ টাছে খেয়ে নেবে, নাহলে গলে যাবে। তুমি টেনশন নিও না, চলো রাখছি। রফিক কথা বল। দুটো ফোনের লোকেশন ওই একই জায়গাতেই দেখাচ্ছে। পিন পয়েন্ট লোকেশন কখন পাওয়া যাবে? এটাতে একটু টাইম লাগবে স্যার, কিন্তু আমি এক্ষুনি কাজটা শুরু করে দিচ্ছি। আটকাতে পারলাম না সিনা। আমাদের কাছে ইনফরমেশন ছিল, তবু আমরা মার্ডারটা আটকাতে পারলাম না। এখন ওমকার গুপ্তা না, ওর লাশকে খুঁজে বের কর। বেগুসরাই পুলিশকে বলো প্রত্যেকটা নদী পুকুর ঠিক করে খুঁজে দেখতে এখনই লাশটাকে চাই। স্যার কুইক! আমরা যে কোনো পুকুর, ডোবা আর নালাতে সার্চ অপারেশন শুরু করব। সার্চ অপারেশন নয় সিনা, লাশ খোঁজার অপারেশন। আমাদের ব্যর্থতার প্রমাণ জোগাড় করার অপারেশন। স্যার ওই মিসেস গুপ্তা, নন্দিনী দেবী, ওনাকে জানিয়ে দেবো কি? করতেই হবে, কিন্তু কোন মুখ নিয়ে সিনা? কি বলবো ওকে? হ্যালো। কিছু জানতে পারলি? না দাদা, কিচ্ছু জানতে পারিনি। মনে জোর রাখ দিদি। মনে জোর রেখে কি করব? কার জন্য অপেক্ষা করব? একজন অপরিচিত মানুষের, যে আমাকে শুধু মিথ্যে বলেছে, আমাকে প্রতারণা করেছে। অন্য মহিলার কাছে যেত ও স্বেচ্ছাচারী জীবন কাটাচ্ছিল। আমি কেন কিছু জানতে পারিনি দাদা? আমি কিচ্ছু বুঝতে পারিনি। আরে এত পরিশ্রম তো আমি ফ্যামিলির জন্যই করছি নাকি? রাস্তায় খিদে পেলে খেয়ে নিও। পুলিশ খুঁজতে বেরিয়েছিল মনীষা চন্দ্র আর তার সঙ্গীদের, কিন্তু এখন তারা সন্ধান করছে একটা লাশের।
বেগুসরাইয়ের আশেপাশের প্রত্যেকটি পুকুর, প্রত্যেকটি জলাশয়, প্রত্যেকটি নদী নালা তল্লাশি করা হচ্ছিল। আরো 2 দিন ধরে লাশের খোঁজ চালিয়ে যাওয়া হয়, আর অবশেষে পুলিশ একটা দেহ পায়। স্যার বডি পচে গেছে, পুরো গলতে শুরু করেছে। পোশাক দেখে হয়তো ডেড বডি চেনে যেতে পারে। আমরা বডি তাড়াতাড়ি পাটনা পাঠাচ্ছি। ঠিক আছে চৌহান। কোথায় যাচ্ছ মা? শোনা, মা কাজে যাচ্ছে, চলে আসবি তাড়াতাড়ি। লাশ পুরো পচে গেছে। মৃত্যু 3 দিন আগে হয়েছে, মানে 31 অক্টোবর। দেখে নিন। শুনেছি মর্গে নাকি খুব ঠান্ডা হয় বৌদি। এই ডিক্লারেশন ফর্মটা সাইন করে দিন। আপনি আপনার স্বামীর বডি শনাক্ত করেছেন। এটা ওমকার নয়। মানে স্বামীর দেহ না হলে মর্গে আপনি লাশ দেখে কাঁদছিলেন কেন? সে তো আমি গত কয়েকদিন যাবৎ কেঁদেই যাচ্ছি, সহ্য করতে পারিনি। কিন্তু ওই লাশ ওমকারের নয়। আপনি এত নিশ্চিতভাবে বলছেন কি করে যে এই লাশ ওঙ্কারের নয়? ওমকারের সঙ্গে জীবনের 12 বছর কাটিয়েছি আমি সাহেব। ওর বডিকে আমি ভালোভাবে চিনি, কিন্তু একটা ব্যাপার আমি কিছুতেই বুঝতে পারছি না। কি? আপনি এত জোর দিয়ে কি করে বলতে পারেন যে ওই লাশ আমার স্বামীরই? ডেথ রিপিটেড, বহুবার স্ট্যাবিং এর ফলে হয়েছে। মৃত্যুর সময় প্রায় ধরুন 72 ঘন্টা, 31 অক্টোবর। দেখুন, আমরা মনীষা চন্দ্রের কল ট্যাপ করছিলাম, তখন ওর এক সঙ্গীকে মার্ডার করার জন্য বলে। আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু মার্ডার হওয়া থেকে আটকাতে পারলাম না। আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি এও জানি না যে আপনি আমাকে এসব কেন বলছেন। আমি ওই মনীষাকেও চিনি না, আর এখন তো মনে হয় আমি ওমকারকেও চিনতে পারিনি। কিন্তু আমি এটা জানি, আর আবার বলছি, যেই মানুষটার সঙ্গে আমার বিয়ে হয়েছিল ওই লাশ ওই মানুষটার নয়। আর এই কথাটা আপনি আমার উপর চাপিয়ে দিতে পারেন না। পুলিশ এবার ভয়ঙ্কর দোটানায় পড়ে গিয়েছিল। লাশটা দেখে নন্দিনী কান্না করেছিল ঠিকই, কিন্তু সে খুব জোরালোভাবে দাবি করছিল যে এই লাশটা ওমকার গুপ্তার নয়। এখন লাশটা শনাক্ত করার একটাই উপায় আছে, আর সেটা হলো মনীষা চন্দ্র আর তার সঙ্গীদের পর্যন্ত পৌঁছানো। কিন্তু সেটা এতটাও সহজ ছিল না, কারণ এখন মনীষা চন্দ্র ফোন রাডারের বাইরে চলে গিয়েছিল। স্যার, মনীষার সহযোগী নকল প্রকাশ মিশ্র, ওর ফোনও আউট অফ রাডার হয়ে গেছে। সিনহা, এই মনীষা চন্দ্রই একমাত্র ছিল যাকে ধরে কেসটাকে মেটানো যায়, আর ওর ফোনও এখন আউট অফ রাডার। ওকে ছাড়া এই কেস ব্লাইন্ড কেস ছাড়া আর কিছুই নয়। স্যার, বেগুসরাই পুলিশ পুরোপুরি চেষ্টা করছে। আর চৌহান, বাস্তবে এটা আদৌ আছে তো? একদমই তৈরি। ওদের দুজনকে পুরো এরিয়া চেনে। ও বলছিল যে মনীষা একটু অন্য ধরনের মহিলা ছিল। এবার সিনহা, সবাই তো আর মিথ্যে কথা বলবে না। আমাদের নাকের নিচে ক্রিমিনাল সব থেকে বেশি ক্রাইম করছে। আমাদের কেরিয়ারে সারা জীবনে এটা সাজা হিসেবে থাকবে। সিনা, এত সহজে আমাদের রেডার থেকেও বেরিয়ে গেল কি করে? স্যার, ওর ফোন এখনো ট্যাপ করা হচ্ছে। কোনো না কোনো সময় তো সুইচ অন হবেই।
রফিক, ভালো খবর শোনা এবার। তাড়াতাড়ি হেডফোন লাগান, আমি প্যাচ করছি। হ্যাঁ হ্যালো, তুমি বলো। আমিও এটাই ভেবেছিলাম, এরকম ভাবিনি যে ওই কুকুরটার লাশ পাওয়া যাবে। ঠিক আছে, কি করতে হবে বলে দিও। বল রফিক। স্যার, লোকেশন আবার একই জায়গাতেই দেখাচ্ছে, আর স্যার নাম্বারটা আবার সুইচ অফ হয়ে গেছে। এই নাম্বার যেখান থেকে কথা বলছিল, এটা নকল প্রকাশ মিশ্র বলে তো মনে হচ্ছে না। না স্যার, কিন্তু এই নাম্বারের ডিটেলস আমি এক্ষুনি বের করে দিচ্ছি। তো এই নাম্বার নিশ্চয়ই আমাদের মনীষা চন্দ্র পর্যন্ত পৌঁছে দেবে। আমার কোনো গেম চাই না মা, কিচ্ছু চাই না, শুধু বাবাকে চাই। এই মাথুরের সাথে মনীষার কথা হয়েছিল স্যার, বেগুসরাইয়েরই। কিন্তু লোকটা কে? আরো একটা সূত্র হাতে এলো, কিন্তু এই সূত্রটাও কি কোনো অন্ধকার গলির মধ্যে গিয়ে মুখ থুবড়ে পড়বে? হ্যাঁ স্যার, আমার নামই জিগ্নেশ। কাগজে আমার নাম লেখা আছে ঠিকই, কিন্তু এই নাম্বারটা কিন্তু আমার নয়। কিন্তু এই অন্ধকার গলির শেষে সামান্য আলোক রশ্মি দেখা গেল, যার থেকে আরো একটা সূত্রের আলো এই কেসের উপর এসে পড়ল। সিনা, এই জিগ্নেশ মাথুরি যদি একই কথা বলছে, ওর ছবি আর ডকুমেন্টস ইউজ করা হয়েছে, এটা ওই প্রকাশ মিশ্রের মতনই ঘটনা মনে হচ্ছে। ওই ফর্মের নামটা আমার, অ্যাড্রেসও আমার, ফটো আমার, কিন্তু এই নাম্বারটা আমার নয় স্যার। হ্যাঁ, আমরা মানছি ওটা তোমার নম্বর নয়। তোমার ডকুমেন্টস অন্যায়ভাবে ব্যবহার করা হয়েছে, তুমি নিরপরাধ। নিরাপরাধ লোকেদের সাথে এরকম ব্যবহার করেন আপনারা? আমাকে বাড়ি থেকে তুলে এখানে পাটনায় কেন নিয়ে এসেছেন? তুমি শুধু এটুকু বলো, তোমার ফোনের সিম কার্ড কোথা থেকে কিনেছিলে? ওই নাম্বারটা ও তো নাম্বার তোমার নয়, আমরা জানি, ভালো করে জানি। আমি ওই নাম্বারের কথা বলছি না, আমরা ওই নাম্বারের কথা বলছি যেটা তুমি এখন ব্যবহার করো। আচ্ছা, ওইটা? হ্যাঁ, ওইটা। ওইটা তো আমি বেগুসরাইয়ের একটা দোকান থেকে নিয়েছিলাম। দোকানের নাম কি ছিল? নাম ওই রিং রোড দিয়ে ডান দিকে গেলে কোসি মোবাইল সার্ভিস। কতদিনের কানেকশন এটা? 2-2.5 বছর হয়ে গেছে। হ্যালো, প্রকাশ মিশ্র। হ্যাঁ বলছি, বলুন। পাটনা থেকে পিএসআই সিনহা বলছি। আবার কি হলো স্যার? সবকিছুই তো ক্লিয়ার হয়ে গিয়েছিল। তোমার যে নতুন ফোনটা নিয়েছো, ওটা কবে নিয়েছো আর কোথা থেকে নিয়েছো? যেটা এখন আমি ব্যবহার করছি সেটা তো এখানকার লোকাল নাম্বার স্যার, আর ওর সমস্ত ডকুমেন্টস তো ক্লিয়ার স্যার। দোকানের নাম কি? এই এখানেই ওই রিং রোড জংশনের কাছে একটা মোবাইলের দোকান আছে, কোশি মোবাইল শপ। হ্যাঁ, সেই আর কি বলবো। তোমাদের মধ্যে মালিক কে আছো, নাকি তিনজনাই মিলে আছো? কে দাদা আপনারা? হঠাৎ ভেতরে চলে এলেন? আমরা তোমার বাবা, আর বাবা কোনো প্রশ্ন করলে তার উত্তর দিতে হয়, উল্টো প্রশ্ন করতে নেই। শ্যাট! কাজ হয়ে গেছে, কেটে ফেলেছি মালটাকে, কিন্তু সালা আমার হাতটা কেটে দিয়েছে। বল, কোথায় মনীষা চন্দ্র? আমি মনীষা টনীষা কাউকে চিনি না। জানিস না? স্যার মারবেন না, স্যার মারবেন না, মারবেন না স্যার। আমার নাম বিনোদ, ও সুনীল, আর ও তরুণ। মনীষা চন্দ্রকে ফোন কর। স্যার, মনীষার নাম্বার আমার কাছে। হ্যালো। ফোন স্পিকারে দে। হ্যালো, কে বলছেন? মনীষাকে ফোন দাও। উনি তো মোবাইল চার্জে দিয়ে চলে গেছেন, 15 মিনিট পরে আসবেন, তখনই ফোন করবেন। জিজ্ঞেস কর দোকান কোথায়।
আমার মোবাইলে চার্জ কি হলো না হলো না? হয়ে গেছে হয়তো, দেখুন। আমার কোনো ফোন এসেছিল? ওই বিনোদ বলে কে এক ফোন করেছিল। কি কি বললো? বলেছে বললো কি পাটনার থেকে পুলিশ আসছে আপনাকে তুলতে। পালানোর চেষ্টাও করবেন না, কোনো লাভ নেই। এক্সকিউজ মি, আমি কি করেছি? দেখুন মনীষা দেবী, আমাদের ভেদাভেদ এইটুকুই সীমিত যে এখন ওরা মাটিতে বসেছে আর আপনি চেয়ারে বসেছেন। এবার তাড়াতাড়ি বলুন ওঙ্কার গুপ্তা কোথায় আছে, না হলে আপনিও ওখানে হবেন ওদের সাথে। তার আগে ম্যাডাম আপনার ছাল ছিঁড়ে নেবে। এসব কি কথা বলছেন সাহেব? আমি এইসব কোনো ওমকার ফোমকারকে চিনি না। আরে আমি তো নিজেই চিন্তায় আছি, কারণ আমার স্বামী নিখোঁজ। সঞ্জয় চন্দ্র? হ্যাঁ, আমার স্বামী সঞ্জয় চন্দ্র। সিনা, এই নিখোঁজ হওয়ার একটা মৌসুম চলছে নাকি একটা রোগ? পাটনার থেকে ওঙ্কার গুপ্ত নিখোঁজ, বেগুসরাই থেকে সঞ্জয় চন্দ্র নিখোঁজ। চলুন ঠিক আছে, ওঙ্কার গুপ্তর সাথে সাথে আপনার স্বামীকেও খোঁজ করার চেষ্টা করছি। প্লিজ এটা করুন স্যার, আমি খুব চিন্তায় আছি, আমি আর পারছি না স্যার। খুব প্রেম দেখছি আপনাদের দুজনের মধ্যে, বুঝতে পারছি, কিন্তু একটা কথা বুঝতে পারছি না। বেগুসরাই থেকে আমরা পাটনা পর্যন্ত এলাম, কিন্তু রাস্তায় একবারও আপনার স্বামীর নিখোঁজ নিয়ে কিছু বললেন না। কারণ ও গত 2 সপ্তাহ ধরে নিখোঁজ। কোথা থেকে? কোথা থেকে মানে এটা কি আমার বাড়ি থেকে আর কোথা থেকে? ওখান থেকে তো আপনিও নিখোঁজ 2 সপ্তাহ ধরে। তখন থেকে আপনার বাড়ির ওপর নজর আছে আমাদের। কোথায় ছিলেন আপনি? আরে আমি আমার স্বামীকে খুঁজছিলাম, ও অসুস্থ। বেচারা সারাদিন কাঁদতে থাকে, দরজার কাছে নিজের বউয়ের জন্য অপেক্ষা করতে থাকে, কেননা বউ কোথায় গিয়েছে, কোন লজে গেছে, আজকে কার সাথে আছে। আপনি কি বলতে চাইছেন? বলা শোনায় তো আপনার পাড়ার লোক সবাই বলে দিয়েছে। পুলিশ কবে থেকে এসব গুজবে বিশ্বাস করতে লাগলো? বিশ্বাস তো আমরা কারোর ওপরেই করি না, ডেড বডি কেউ না। ডেড বডি? হ্যাঁ, একটা ডেড বডি আছে আমাদের কাছে, আর আমরা চাই যে আপনি চলুন আর ডেড বডিটাকে দেখুন, আর আমাদেরকে এটা বলুন যে এই ডেড বডিটা কার আর ওর মৃত্যু কি করে হলো। দেখুন স্যার, আমি কোথাও যাব না, আর কোনো লাশ টাশ আমি দেখবো না, আমি বলে রাখলাম। আপনি লাশটাকে চিনবেন না তো আমরা আপনাকে কি করে চিনবো? আমি কোথাও যাব না। চলুন। আরে আমি যাব না ভাই। আরে দেখুন, এই লাশটা একেবারে পচে গেছে। আমরা বুঝতে পারছি আপনার চিনতে খানিকটা সময় লাগবে। আপনি একটা কাজ করুন, এখানে লাশটার পাশে বসুন আর এই লাশটাকে খুব মন দিয়ে দেখুন, খুব কাছ থেকে। যদি কিছু মনে পড়ে, আপনিই বলেছিলেন না মেরে ফেল ওটাকে। আমি সব কিছুই বলিনি। আপনি বলেননি? না। তাহলে আমরা বলছি। কনস্টেবল রেখা, আমরা সবাই এখন বাইরে যাচ্ছি, আপনিও। ম্যাডাম এখানে একা থাকবে লাশটার সাথে। ইনি যখন লাশটাকে চিনতে পারছে না, তখন হয়তো লাশ এনাকে চিনতে পারবে। চলুন। আমি সব বলতে চাই। খুলুন দরজাটা, খুলুন। আমি সবকিছু বলছি, দরজাটা খুলুন, দরজাটা খুলুন। আমাকে এখান থেকে বের করুন, আমি এখানে থাকবো না। বের করুন আমাকে এখান থেকে, বের করুন আমাকে, প্লিজ আমাকে এখান থেকে বের করুন। আমি সব বলে দিচ্ছি। সবকিছু বলে দেবেন তো? সব বলে দেবো স্যার, প্লিজ আমাকে এখান থেকে বের করুন, আমি এখানে থাকতে চাই না। খোলো। ওই লাশটা আমার স্বামীরই, সঞ্জয়ের। বড্ড বেশি ঝামেলা করছে, মেরে ফেলো। কি করছো? আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও।
ওই লোকটা মানুষ ছিল না স্যার, জানোয়ার ছিল, জানোয়ার। আর আপনি তো দেখছি একেবারে সত্যবাদী যুধিষ্ঠির বেরোলেন। দেবী, আমি মানুষ স্যার, আমারও কিছু ইচ্ছে আছে, আমারও কষ্ট হয়। আর তাছাড়া ওর সাথে আমার বিয়েটা জোর করে দেওয়া হয়েছিল। এ তো দেখছি অবলাও, বেচারি। আমি সত্যি কথা বলছি স্যার, সারা দিন লোকটা মদ খেত আর রাত্রে কোথায় গেছিলে? কোথায় গেছিলে? কোথায় গেছিলে তুই? আমি গরিব ঘরের মেয়ে স্যার। আমার বাবা মা আমাকে ঝুলিয়ে দিয়েছিল এই জানোয়ারটার গলায়। একটা বিষয় আছে, ডিভোর্স, তালাক। যদি এমনিতে চলে যেতাম না, একটা কানাকড়িও পেতাম না। আর আমার টাকা চাই। বাহ, খুব সুন্দর চাহিদা ছিল আপনার, একজন লোকের সঙ্গে থাকার জন্য আর তার মার খাওয়ার জন্য। স্যার, আমি অন্য একজনকে ভালোবাসি। আমার মা বাবা তো আমার ভালোবাসার গলা টিপে খুন করলো। আর যখন জোর করে এর সঙ্গে আমার বিয়ে হলো, ভাবলাম জীবনে ভালোবাসা তো পেলাম না, অন্তত পক্ষে টাকা পাবো আমি। এই তোমার মা বাবা আমাদের জীবন নষ্ট করে দিয়েছে। যা হওয়া সেটা হয়ে গেছে বিনোদ, কিন্তু আমি সবটা নষ্ট হতে দেব না। তাই সবসময় আমার সাথে দেখা করবে? সারা জীবন। আর ওই মাতালের কাছে শুধু পয়সার জীবনটাই থাকবে। এই মনীষা, ও যত তাড়াতাড়ি সরবে ততই ভালো, তাতে আমাদেরই ভালো। ব্যাস, শুধু ওটাই তো আছে ওর কাছে, যার জন্যই তো ওর সঙ্গে আমি এখনো আছি। বিনোদের সঙ্গে সম্পর্কটা বজায় রেখেছিলাম, সেই জন্যই বেঁচেছিলাম স্যার। না হলে এই জল্লাদের সঙ্গে জীবন কাটানো অসম্ভব। এত মারতো যে আপনি ভাবতেও পারবেন না। আমরা তো এটাও বুঝতে পারছি না যে এই মারার জন্য আপনি মার্ডার কেন করালেন। যার জন্য এত কিছু সহ্য করছিলাম না স্যার, সেই টাকা তো রইল না। আমার সব কিছু শেষ হয়ে গেল শুধু ওর অসুখের জন্য। রোগে ভুগে শরীর ভেঙে গেলেও আমার চোখ কান খোলা আছে। তা কি দেখেছি তোমার চোখগুলো, আর কি শুনেছি তোমার ওই কানগুলো? এটাই যে আমি পাড়ার ছেলেদের খারাপ করছি। প্রতিদিন এক একজনের সঙ্গে আমি বাইরে যাই, বেহায়া, নির্লজ্জ, দুশ্চরিত্র, এইসবই না? তা ঠিক আছে, এবার একটা কথা শুনে নাও, সব সত্যি কথা। বড় মুখে বলছো তুমি, তাও আবার স্বামীর কাছেই। কোথায় আমার স্বামী? আমি তো কোনো স্বামী টামিকে দেখতে পাচ্ছি না। এত বড় কথা। একজন অসুস্থ তুমি, আমি দুটো মারলে না সোজা পড়ে যাবে, সেই জন্য বিছানায় শো। এটাই তোমার জায়গা এখন, বুঝলে কি বুঝলে না? আরে আর কতদিন বাঁচবে? শালা কাস্তে কাস্তেই মরে যাবে তো। না, এভাবে মরে গেলে আমি খুব একটা শান্তি পাবো না। মানে লোকটা রোগে মরে গেলে না আমার জ্বালাটা মিটবে না। তো কি চাও তুমি? মেরে দিও ওকে? আমি সেটাই চাইতাম স্যার। ওকে মারার প্ল্যান করেছিলে? হ্যাঁ, আমি ডাক্তার দেখাবার বাহানা করে ওকে বাড়ির বাইরে নিয়ে যাই। 2 সপ্তাহের জন্য আমি ওকে বিনোদের বাড়িতে রাখি। কেন? ঠিক করে উঠতে পারছিলাম না স্যার, মেরে দেবো না ছেড়ে দেবো। তো মারার কথা কখন ভাবলে? আমাকে ভাবতে হয়নি স্যার, এটা তো ও নিজেই ঠিক করলো। এত ঝামেলা করতে শুরু করলো, এত বাড়াবাড়ি করতে লাগলো যে মৃত্যুকে তো নিজেই ডেকে আনলো। কত সহজে আপনার সব দোষ আপনার স্বামীর ওপর দিয়ে দিচ্ছেন, আর আপনার ভেতরে কি যেন বলছিলেন, সামান্যতম অনুতাপ নেই। নেই স্যার, সামান্যতমও নেই। আসলে কি জানেন, আমার মা বাবা না বিনোদকে অপছন্দ করত, তাই আমাকে সিধে করার জন্য এই জল্লাদের সঙ্গে আমার বিয়েটা দিয়ে দেয়। যদি সেই সময় আমি বিনোদের সঙ্গে পালিয়ে যেতাম না, তাহলে শুধু এইটুকুই কষ্ট হতো যে আমি মা বাবার মনে দুঃখ দিয়েছি। আর যাই হোক, এটা তো করতে হতো না, একটা খুনের তকমা লাগতো না মাথায়। একটাই খুন আপনার মাথার ওপরে? শিওর? কেননা নিখোঁজ তো 2 জন হয়েছে। আচ্ছা, আপনার এই জমজমাটি প্রেম কাহিনীর মধ্যে ওই লিট্টি চৌকা লোকটা কি করে এলো? ওঙ্কার গুপ্তা।
আচ্ছা দাদা, হ্যাঁ বলুন। মহিলাটা কে? একদম মিষ্টি পান স্যার, চুনের মতো সাদা, খয়েরের মতো লাল, পাতার মতো সবুজ, আর দারুণ সুগন্ধও রয়েছে। একেবারে পুরো রসের সুপুরি স্যার। আর জানেন, প্রত্যেক দিনই রং নিয়ে খেলেন। নাম কি মহিলার? মনীষা দেবী। মনীষা দেবী। হ্যালো মনীষা দেবী। নামটা যখন আমাকে জিজ্ঞেস করতে পারতেন। ওই বানুলাকে আমাদের মাঝে আনার কি দরকার ছিল? এখন তো আর আমাদের মাঝখানে নেই। এমনিতে আমার নাম হলো ওঙ্কার, নিজেই বলে দিচ্ছি। আপনার নামটাও না একেবারে আপনার মতো মিষ্টি। এখানকার তো মনে হয় না। পার্টনার থাকি, দু একদিনের জন্য এসছি একটু কাজে। এই যে কাছে হোটেলটা রয়েছে না, বিকাশগিরি, ওখানে উঠেছি। আমাদের পার্টনারতে হয় কি আসলে আমরা কোনো একটা জায়গায় বসে কথা বলা যেতে পারে না। আর আপনি একজন অপরিচিত লোকের সঙ্গে বসে আরাম করে শুধু কথা বলেছেন? ও একটা রাস্তার সাধারণ লোক ছিল না স্যার, ও একটা রাস্তার অসভ্য লোক ছিল। ওর মুখ দেখেই বোঝা যাচ্ছিল ও আমার সঙ্গে শুতে চায়, ব্যাস। আর আপনার টাকা দরকার ছিল? আগে না, আমারও ভালো লাগতো, মাঝে মাঝে দেখাও করতাম, একে অন্যকে শরীরে সুখ দিতাম। আর এইভাবেই? হ্যাঁ, এইভাবেই। আমি আমার শরীরটা বিক্রি করি না সাহেব। পুরুষদের মতো মহিলাদেরও তো নিজেদের শখ পূরণের ইচ্ছে হয় সাহেব। আর এই সত্যিটা পুরুষ জাতি হজম করতে পারে না। আর আপনি আপনার জীবনের সত্যিটা হজম করতে পারেননি। স্বামীর ওপর রাগ ছিল, বিনোদের সাথে সম্পর্ক ছিল, আর ওই দুজনের মধ্যে আপনার একটা রঙের খেলা ছিল। আমার মনের সম্পর্ক শুধুমাত্র বিনোদের সঙ্গে ছিল স্যার, সত্যিকারের ভালোবাসা। বাকি সব টাইম পাস ভেবে নিন। আর এই টাইম পাসে আপনি ওঙ্কার গুপ্তকে ফাঁসিয়েছিলেন? আমি ওকে ফাঁসাইনি সাহেব, আসলে আমি নিজেই ওর জালে ফেসে গেছিলাম। সালা যন্ত্রণা হয়ে গেছিল আমার জন্য। আরে শোনো, কালকে আসছি আমি তোমার ওখানে। এই আর কোনো কাজকর্ম নেই নাকি তোমার? সংস্কৃতে কাজকে ওটাই বলে যেটা আমি করে থাকি। আমি নয়, তুমি করো, আর আমি শুধু সহ্য করি তোমাকে। আরে যাও। দেখো, সত্যি কথা বলছি, তোমাকে আমার একঘেয়ে লাগছে। ওহো, তো তোমার মতন কাউকে পাঠিয়ে দাও না, আমি কাজ চালিয়ে নেব। ঠিক? আমার না মাথার যন্ত্রণা করছে, এসব ভুল ভাল সস্তা চুটকি বলা বন্ধ করো। আচ্ছা ঠিক আছে, তুমি যেন ফ্রি থেকো, কালকে আসছি আমি, ব্যাস। হ্যাঁ, এমন করে কথা বলতো যেন আমি ওর মাইনে করা কর্মী। না শুনতোই না। আর আপনি তো নিরুপায় ছিলেন। না মানে না তো বলতেই পারতেন না, সম্পর্ক তো ভাঙতে পারতেন না ওর সাথে। সম্পর্কটা কোনো অঙ্ক তো নয় সাহেব, যে 2 থেকে 2 বিয়োগ করে দাও, কি পাবো? 0। দুজনের মধ্যে একজনকে তো বেরি করে দিয়েছেন আপনি। 2 নম্বর কোথায়? ওঙ্কার গুপ্তর সঙ্গে কি করেছেন? স্যার, শুধু একটাই কথা বলতো লোকটা, যে তোমার কোনো বন্ধুকে পাঠাও, তোমার কোনো বোনকে পাঠিয়ে দাও। আরে কাউকে তো পাঠাও, মানে মাথা খারাপ করে দিচ্ছিল সাহেব। মাথা খারাপ করে দিচ্ছে শালা। ফোনটা বন্ধ করে দি। কার ফোন? আচ্ছা, একটা পাগল পার্টনার লোক। পার্টনার পাগল না তোমার জন্য পাগল? সেক্সের জন্য পাগল। পেয়ে গেছিলাম একদিন, আমিও দেখা করি 4-5 বার। তখন থেকে মাথা খারাপ করে রেখে দিয়েছে, বলে তুমি নয়তো অন্য কাউকে পাঠিয়ে দাও। আর কি ভাবে আমাকে? আমি কোনো মেয়েদের দালাল নাকি? কাজ কি করে? লিট্টি চোকার কোনো দোকান আছে, ফটো আছে আমার কাছে। মালটা বেশ বড় লোক, টাকা পয়সাও খরচ করে আমার উপর। ওমকার গুপ্তা নাম। রেস্টুরেন্ট আছে? তাহলে তো প্রচুর পয়সা হবে হয়তো। তো ডেকে নাও। হ্যাঁ, তুলে নি, মোটা টাকা পেয়ে যাব। চুপ। আরে কেন চুপ? সত্যি বলছি, ভয় চোটে যা চাইবো তাই দেবে। 10-15 লাখ তো দিয়েই দেবে। ছেলের হাতের মোয়া নাকি যে সমস্ত কথা বলছো? আরে আরে আমি থোড়ি না তুলবো, আমি একটা কিডন্যাপার গ্রুপকে চিনি, পুরো কাজ হয়ে যাবে, কন্ট্যাক্টও আছে। ডেকে নাও, 1 তীরে 2 পাখি,
আর ডিস্টার্বও করবে না, মোটা টাকাও পেয়ে যাব। হ্যাঁ, আর আমি তো বলছি ডেকে নাও। বাবা, তোমার ফোন বাজছে। হ্যালো মনীষ, হ্যালো, শুনতে পাচ্ছি না কথা। হ্যালো, কথা হয়েছিল না আমাদের যে রাত্রিবেলা তুমি এখানে ফোন করবে না, একটা SMS করলেই তো হতো। যদি ছেলেটা ফোন ধরতো বা বউ ফোন ধরতো তাহলে। তুমি বুঝতে পারো না কেন? এত ভয় পেলে কাজ কেমন করে করবে ওমকার ভাইটু? তোমার কাছে তো ভয় পাওয়ার মতন কিছু নেই। আর এসব ভাইটাই কি বলছো? আমার একটা বোন আছে, দূর সম্পর্কের, কিন্তু এখন কাছে আছে। টাকা চাই ও। কেমন দেখতে? আমার থেকে কয়েক বছরের ছোট আর একটু বেশি সেক্সি। তো ফটো পাঠাও না। না, নিজে এসে দেখে নাও। চাইলে এসে কাজটা সেরে যাও। কবে? কালকে 3টার সময় আছে। পরশুর কোনো ভরসা নেই। তো কাল সকালে আসছি আমি। হ্যাঁ হ্যাঁ, চলে এসো। আর শোনো, ফোন করবে না, সোজা চলে আসবে। ঠিক আছে। লালসার জাল বিছানো হয়েছিল আর শিকার এসে সেই জালে ফেঁসে গিয়েছিল। আর এবার শিকার তার মিথ্যে জাল বোনা শুরু করলো। নিজের স্ত্রীর সামনে ফোনে কথা বলার নাটক শুরু করে দিল। গত 7 বারের মতো এবারও নালন্দা যাওয়ার মিথ্যে কথা বলল। কিন্তু এবার ওমকার আদৌ বুঝে উঠতে পারেনি যে বেগুসরাইয়ে বিপদ তার জন্য ওত পেতে বসে আছে। ওঙ্কার গুপ্তা পাটনার লোক? হ্যাঁ। আপনারা? ওই মনীষা দিদি আমাদের পাঠিয়েছে। ওর মেয়ে পাঠানোর কথা ছিল তো। আরে ওর কাছেই তো নিয়ে যাওয়ার জন্য এসেছি আপনাকে। ও আসলো না কেন? আরে এইরকম সুন্দর একটা মেয়ে যদি রাস্তায় নিয়ে আসা হয় তাহলে তো ঝামেলা বেঁধে যাবে। হ্যাঁ, আরে আমরা তো নিয়ে যাচ্ছি আপনাকে ওনার কাছে। আসুন। ওমকার গুপ্তা এমন একটা সফরে বেরিয়ে পড়েছিল যেখানে ভাগ্য মাঝপথেই অভিমুখ বদলে দিয়েছিল। কি হয়েছিল ওমকারের সঙ্গে? সেই মুক্তিপণের দাবিরই বা কি হলো? একটা ফোন কলের পর কেন সব নীরব হয়ে গেল? জবাব দিন। বিনোদ ওকে কিছু লোকের হাতে তুলে দেয়। ওর মোবাইল নেওয়া হয়েছিল। আমরা ওই দিনেই আমার স্বামীকে বিনোদের বাড়ি নিয়ে যাই। তারপর সেটা নিয়েই আমরা ব্যস্ত ছিলাম। আপনি ওমকার গুপ্তকে একটা ক্রিমিনাল গ্যাংয়ে দিয়ে দিলেন, আর তারপরে কি হলো আপনি জানেনই না? আগে আমি সত্যিই কিছু জানি না সাহেব। বল 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 শিগগির বল। কোথায় গেছিস? বল বল। স্যার মারবেন না স্যার। আমরা তো শুধু এই গ্যাংটার সাথে বিনোদকে দেখা করিয়েছিলাম। কোন গ্যাং? কে অপরাধী? দীননাথ, অতুল আর উদয়। এছাড়া আর কোনো ছেলের নাম আমরা জানি না স্যার। বিনোদের সাথে এ ডিল করেছিল। আমি তোর সঙ্গে কোনো ডিল করব না, ডাইরেক্ট অর্ধেক করে দেবো। বল, কোথায় ওমকার গুপ্তা? স্যার ওই 3 জনের কাছে আছে মনে হয়। আমি তো শুধু একবার ওমকার বাবুর ফোন নিয়েছিলাম আর ওনার বউকে একবার ফোন করেছিলাম আর 10 লাখ টাকা চেয়েছিলাম। তারপর 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 স্যার আমরা ভুলেই গেছিলাম। মাঝেই মনীষা আর সঞ্জয়কে মার্ডার করার প্ল্যান নিয়ে আমরা ভুলেই গেছিলাম, তাই আগের প্ল্যানটা ভুলে গেছিলাম। তো ওই গ্যাংটা বলেনি যে ওমকার গুপ্তার সঙ্গে কি করেছে? স্যার আমরা তো ওর টাচে ছিলাম না, তাই ও বলছিল যে ওকে বৌদ্ধগয়ায় নিয়ে যায়। কিন্তু ওরা আবার ফোন করলো না কেন? টাকা নিতে এলো না কেন? এটা বড় অদ্ভুত একটা ব্যাপার। কোনো অপহরণকারী তাদের শিকারকে নিজেদের কাছে এতদিন রাখে না। তাহলে আমাদের খুব ভয় করছে সাহেব। দেখুন, আমরা পুরো চেষ্টা করছি। আশা করছি দীননাথ, অতুল আর উদয়কে খুব তাড়াতাড়ি পেয়ে যাবো আমরা। স্যার আপাতত আমাদের এখানে 2টো গ্যাং হেভি কাজ করছে, আর 2টো গ্যাং এই দীননাথ নামে একটা লোক আছে। সেটা একটু কনফিউশন স্যার। সেটা আমরা দেখে নেব, তুই খবর দে। এখানে হাইওয়ের পাশে গঙ্গা কিনারা নামে একটা হোটেল আছে। খবর পেয়েছি যে কালকে 12টা নাগাদ 2 জন দীননাথের মধ্যে একজন কারোর থেকে মাল নিতে আসছে। এবার আপনিই দেখুন, আপনি যাকে খুঁজছেন সে না অন্য কেউ।
আমাদের সামনের টেবিলটাতে ব্রাউন শার্ট, ঘাম ঝরছে যার, মনে হচ্ছে এই টাকাটা নিয়ে এসেছে। আগে হ্যাঁ আমি পৌঁছে গেছি। এই 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 আমি এই একটা ব্রাউন কালারের জামা পরে আছি। হ্যাঁ নিয়ে এসছি তো, হ্যাঁ নিয়ে এসছি। হ্যাঁ দাদা আসুন। স্যার, টার্গেটে। অ্যাটাচি দিয়ে দাও ওকে। এবার বাড়ি যাও, সন্ধ্যের মধ্যে তোমার ভাই পৌঁছে যাবে। পুরো টাকাটাই নিয়ে এসছি। আরে ভাইটাকেও তো পুরো ফেরত দেবো। যাও এখন। দেখা। ওদিকে ওর ভাই ঘরে যাবে আর তুমি আমাদের সঙ্গে জেলে যাবে। পুরো সত্যি কথা না বললে পুরো বন্দুক ঢুকিয়ে দেবো। এতে ধরো, চল তোলোদের। বস না মাটিতে। বল এদের মধ্যে কে? এই দিনুনাথ। এই লোকটা? স্যার, আমাদের দীননাথ। পার্টনার ওঙ্কার গুপ্তা তোমাদের সঙ্গে ছিল, কোথায় আছে? এই প্রশ্ন তোমাদের তিনজনের জন্যই ছিল। বেশি ভেবো না, আমাদের আঙুল ট্রিগারের ওপরেই আছে। টিপে দিলে মাথাটা মেনু কার্ডের ওপর চলে আসবে। চলুন ওঙ্কার বাবু, আপনার স্ত্রীকে অনেক জবাব দিতে হবে এখন। আমায় ক্ষমা করে দাও নন্দিনী, আমি ভুল করে ফেলেছি। যদি সম্ভব হয় তো কখনো বিনয়কে এসব বলো না। নিজের স্টেটমেন্টে ওঙ্কার এটা স্বীকার করে নেয় যে বিজনেস বাড়ানো বা ব্রাঞ্চ খোলা শুধুমাত্র একটা বাহানা ছিল, যেটা সে তার রঙিন জীবনের শখ পূরণের জন্য ব্যবহার করেছিল। বিনোদ কাশ্যপ আর তার দুই সঙ্গী তরুণ আর হরিশকে আইপিসি 302 ধারা অনুযায়ী সঞ্জয় চন্দ্রের হত্যার জন্য, 34 নম্বর ধারায় কমন ইন্টেনশনের জন্য আর 201 ধারা অনুযায়ী প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এই তোলাবাজদের বিরুদ্ধে কিডন্যাপিং এর জন্য আর হুমকি দেওয়ার জন্য আইপিসির 364 ধারায় অভিযোগ দায়ের হয়েছে। আর তাদের বিরুদ্ধে আগের অনেকগুলি কেসেরও মোকদ্দমা শুরু হয়েছে। মনীষা চন্দ্রের বিরুদ্ধে আইপিসি 302 ধারা অনুযায়ী হত্যার জন্য আর 34 নম্বর ধারায় কমন ইন্টেনশনের অভিযোগ দায়ের হয়েছে। এই কেসের এখন ট্রায়াল চলছে। ওমকার গুপ্তার কিডন্যাপিং এর কেসের সঙ্গে সঞ্জয় চন্দ্রের মার্ডার কেসের কোনো রকম লেনদেন ছিল না। এর মধ্যে শুধু কমন ছিল মনীষা চন্দ্র। এই কেসে পুলিশের কাছে কোনো সূত্র ছিল না, আর না এই মিসিং কেসের পিছনের উদ্দেশ্য সামনে আসছিল। কিন্তু ওমকার যে তার স্ত্রীর কাছে মিথ্যে কথা বলেছিল, সেই তথ্যের ভিত্তিতেই পুলিশ ওমকারকে বাঁচিয়ে ফেলে। কিন্তু আফসোস যে সব তথ্য হাতে পাওয়া সত্ত্বেও তারা সঞ্জয় চন্দ্রকে বাঁচাতে পারল না। জালে যে ফাঁসে সে বুঝতেই পারে না যে তার জন্যই জাল পাতা হয়েছে। কিন্তু প্রায়শই এটাই হয়ে থাকে যে যখন শিকার কোনো ভুল বা অনৈতিক রাস্তা বেছে নেয়, তখন সেই রাস্তা নিজে থেকেই একটা জালে পরিণত হয় আর শিকারকে আষ্টে পৃষ্ঠে নিজের মধ্যে জড়িয়ে ফেলে, ঠিক যেভাবে ওমকার গুপ্তার কেসে হয়েছে। আমি অনুপ সোনি এখন আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ততক্ষণ সুরক্ষিত থাকুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল সতর্ক।
শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.